সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি মেরামতের হিড়িক, ত্রুটিপূর্ণ পরিবহনগুলোই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। সারা দেশে জমজমাট ঈদের কেনাকাটা, বিপণী বিতান থেকে ফুটপাত সবখানেই উপচে পড়া ভিড়, বেশি চাহিদা ভারত ও পাকিস্তানি পোশাকে। এখনো নেভেনি আগুন, দুদিন ধরে পুড়ছে সুন্দরবন, পানির উৎস দূরে থাকায় নির্বাপনে বেগ পাচ্ছে ফায়ার সার্ভিস। এবং চাঁদপুরে আলুর বাম্পার ফলনের পরও কৃষকের মাথায় হাত, বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না, ঋণ শোধ নিয়ে দুশ্চিন্তায় চাষি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। রাজধানীর গ্যারেজে বেড়ে গেছে বাস মেরামতের হিড়িক। ঈদে গণপরিবহন সংকটের সুযোগ নেয় ফিটনেসবিহীন গাড়ির মালিকরা। তাই তো পুরনো বাস রং ও মেরামতের পাশাপাশি পুরনো ইঞ্জিন আর চেসিসের উপর বসছে নতুন বডি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়কের দুর্ঘটনার অন্যতম কারণ এসব বাস। ঈদে মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে বছরব্যাপী সমন্বিত পদক্ষেপ। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখ মানুষ। ফলে সড়ক মহাসড়কে বাড়বে যাত্রীর চাপ, আর যাত্রীর চাপ সামাল দিতে দৌরত্ব বাড়ে ফিটনেসবিহীন লক্ষ্যঝক্কর গাড়ির। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের প্রায় ৭৫%ই সড়ক পথ ব্যবহার করবেন। কিন্তু বরাবরই গণপরিবহনের সংকট, যানজট ও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে অপ্রস্তুত থাকে পরিবহন খাত। ফলে যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, টিকিট কালোবাজারি আর অপরাধীদের দৌরত্ব তো আছেই। ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতেও লেগেছে সাজসজ্জার ছোঁয়া। ওয়ার্কশপগুলোতে পুরনো বাস মেরামতের কাজ চলছে পুরোদমে। গ্যারেজগুলোতে দিনরাত সমান তালে চলছে বাসের ইঞ্জিন ও বডি মেরামতের কাজ। কোথাও চলছে পুরনো বাসে নতুন করে রঙের প্রলেপ দেওয়ার কাজ। ইঞ্জিনের কাজ চলতেছে, এগুলো ফিটনেস কিছুটা খারাপ হয়েছে, এগুলো ঈদের উপলক্ষে নতুন করে আবার সাজিয়ে ঈদের উপলক্ষে, ঈদের আগে যেন গাড়িগুলো সুন্দরভাবে রোডে চলাচল করতে পারে ওই ব্যবস্থা করতেছে। ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ আমরা সবগুলো রাস্তায় নামানোর চেষ্টা করতেছি। শুধু বাসের ইঞ্জিন ও বডি নয়, বাসের পুরাতন সিট কাভার নতুন করে বানানোর কাজও চলছে। ঈদের এই মৌসুমটাতে বাড়তি আয়ের পাশাপাশি দম ফেলার ফুসরত নেই বাস মেরামত শ্রমিকদের। টুকিটাকি কাজ এবং যেগুলো রং নষ্ট হয়ে গেছে এগুলো আবার নতুন করে রং করা, এটা হলো আমাদের যাত্রী সেবার জন্য এই কাজগুলো আমরা করে দিচ্ছি। বডি রিপেয়ারিং করা, রঙের কাজ, মানে যেগুলো ত্রুটি আছে ত্রুটি কাজগুলো সম্পূর্ণ করা পড়তেছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র রঙের পরিবর্তন করলেই গাড়ি রাস্তায় নামানোর যোগ্য হয়ে যায় না। ফিটনেসবিহীন এসব যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ঈদের সময় ঘটা করে আমি কাজ করব, বিজ্ঞানের এটা কিন্তু সমর্থন নাই। সারা বছর ধরে গাড়িকে ফিট রাখা, অবৈধ গাড়ি মহাসড়কে না আসা, মহাসড়কের অসঙ্গতিপূর্ণ হাট বাজার যারা ব্যবহার করে তার পথ পরিষ্কার রাখা, এগুলি যাদের কাছে দায়িত্ব অর্পিত আছে তারা কাজ করেন না। প্রতি বছরই দেখা যায় শুধু যে দুর্ঘটনা ঘটে তা না, এই মাঝে মাঝে বিকল হয়ে যায় গাড়িগুলি। এই বিকল গাড়িকে প্রচণ্ড চাপের মাঝখানে সামনেও নেওয়া যায় না, পিছেও নেওয়া যায় না। এই যে অতিরিক্ত যানজটের একটা কারণ হয়, এইটা প্রতিবারই কিন্তু আমাদেরকে ভোগায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেতনতার পাশাপাশি কঠোর নজরদারি বাড়াতে হবে। মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। আনফিট গাড়িগুলিকে রং চং দিয়ে সুন্দর করছে, আবেদন সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জায়গায় কিন্তু অতিরিক্ত নজরদারি দিয়ে গোড়াতেই কিন্তু তাকে অ্যারেস্ট করতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ছুটছেন ক্রেতারা। কাপড়ের রং, মান আর দাম যাচাই করে সেরা পোশাকটি নিচ্ছেন তারা। ঈদ সামনে রেখে কোথাও কোথাও আছে বিশেষ ছাড়। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ঈদ মানেই নতুন পোশাক, তাই ঈদের দিনকে আরও বেশি রাঙিয়ে তোলার জন্য শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। নানা রকম সাজে রঙিন আলোয় ঝলমল করছে রাজধানীর বিপণী বিতানগুলো।
ঈদ কেনাকাটায় নিজেদের অনুভূতির কথা জানালেন ক্রেতা সাধারণ। সবার জন্য, ফ্যামিলি সবার জন্যই কিনতে যাচ্ছি। আপু আসছে, ছোট ভাগ্নে আসছে, এদের জন্য শপিং আপাতত শুরু করছি। ড্রেসের কালেকশন এবার অনেক ভালো লাগছে কেনাকাটা করে, একটা না অনেকগুলো নিচ্ছি। প্রাইসিংটা একটু হাই সব জিনিসেই, সেটা ড্রেস জুতো যাই হোক, তারপরও করতে হবে, সামনে ঈদ। খুব একটা ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি না, বাট তারপরও খোঁজার চেষ্টা তো চলছেই। সবার জন্য, বাচ্চাদের জন্য, নিজের জন্য, ফ্যামিলির জন্য মোটামুটি কমপ্লিট। মজা করছি, আনন্দ করছি, বোনকে নিয়ে এসেছি, ফ্রেন্ডকে নিয়ে এসেছি। সো ঈদের বাজার, ঈদের মার্কেট মানে তো মজা করে সবে মজা করে কিনবে। অনেক কিছুই কেনা হয়েছে, বাট এখন মেইন ড্রেসটাই কেনা হয়নি। আগে কয়েকটা কিনে রেখেছিলাম যখন উইন্টার সেল দিয়েছিল, কিন্তু এখন দেখছি আর কি। কম সময়ে ঝামেলা এড়িয়ে পছন্দের পোশাক পেতে ব্র্যান্ড শপগুলোর বিকল্প নেই, তেমনি দরদাম করে সাধ্যের মধ্যে স্বাদ মেটাতে কোনো ক্রেতা। মধ্যবিত্ত মানুষদের ঈদ নেই, যাদের টাকা পয়সা আছে তারা তাদের মতো করে কেনাকাটা করতেছে, আর যাদের নেই তারা দেখে দেখে চলে যাচ্ছে। দাম একটু বেশি কম্পারেটিভলি, পছন্দ যেগুলো হয় মার্জিনগুলো এত হাই থাকে, মানে নেয়া মধ্যবিত্তদের মতো নেয়ার মতো না। এত তো কিনা ভালো না, এবং কি টাকার তো অপচয় হবে, এই জন্য অল্পই কিনা ভালো। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় কেমন চলছে ঈদকে ঘিরে গহনার বেচাকেনা জানান বিক্রেতারা। আগে বেচাকেনা বেশি ছিল, গত রমজানের তুলনায় এই রমজানে আমাদের বেচাকেনা একটু কমই। ইনশাআল্লাহ অনেক ভালো, কাস্টমারের চাপ অনেক বেশি আমাদের, এবং প্রোডাক্ট কোয়ালিটি হিসাবে অনেক বেটার। ঈদকে ঘিরে এমন আনন্দের আবহ বজায় রাখতে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবিও জানান নগরবাসী। ঈদকে কেন্দ্র করে রাজধানীর শপিং মলগুলোতে বেচা বিক্রি জমে উঠেছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, সার্বিকভাবে যানবাহনের শৃঙ্খলা, গাড়ি পার্কিং সহ জননিরাপত্তা নিশ্চিত করা গেলে ঈদের আনন্দ আরও বহুগুণে বেড়ে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে জয়পুরহাটে জমে উঠেছে ঈদ কেনাকাটা। বিভিন্ন শপিং মল থেকে শুরু করে সব ধরনের বিপণী বিতানেই শোভা পাচ্ছে রং বেরঙের বাহারি পোশাক। অন্য বছরের মতো এবারও ভারতীয় শাড়ি, পাকিস্তানি থ্রি পিস ও লেহেঙ্গা পাওয়া যাচ্ছে। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। জয়পুরহাট জেলার শহরসহ 5 উপজেলার বিভিন্ন মার্কেটগুলোতে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের পোশাক। নজরকাড়া ডিজাইন আর চাকচিক্যের ভিড়ে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বিভিন্ন বিপণী বিতানগুলোতে নানা রং বেরঙের ভারতীয় শাড়ি, পাকিস্তানি থ্রি পিস ও লেহেঙ্গার বিপুল সমাহার, যেখানে দর কষাকষির চেয়ে নারী পুরুষ সবাই কিনতেই পছন্দ করছেন। পার্টি ড্রেস কেনার জন্য আজকে খুব মজা হচ্ছে। জামা কাপড় সব কেনাকাটা শেষ, মেকআপ টেকআপ শেষ, এখন জুতা বাকি আছে, তো জুতাটা এখন কিনবো। জামা কেনাকাটা শেষ, এখন জুতা মার্কেট করতে আসছি। এখন বের হচ্ছে গ্রাউন্ড টপস, তারপর হচ্ছে পাকিস্তানের জামা, তারপরে হচ্ছে গ্রাউন্ড। আমার জুতো কিনবো, আমার ভাইয়ার জামা কিনবো, কসমেটিক কিনবো কিছু। বেচা বিক্রিতে খুশি ব্যবসায়ীরা জানালেন, গত বছরের চেয়ে এবছর ব্যবসা ভালো, সামনে বিক্রি আরও বাড়বে বলে আশা তাদের। রোজার 7 দিনের পর থেকে যখন কাস্টমার আনাগোনা হওয়ার পরে আমরা একটু মোটামুটি একটু স্বস্তি লাভ করছি। কাস্টমার বলতেছে পার্সির কিছু কালেকশন আমাদেরকে দেখান, আর ঘাড়ারা অ্যাভেলেবেল চলতেছে, একদম পিচ্চি বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত। গতবারের চাইতে এবারে মোটামুটি ভালো, তবে মানে এখনো যেহেতু সময় আছে সেক্ষেত্রে হয়তো আমরা আশাবাদী যে ভালো একটা আমরা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। ঈদের বেচা কিনা মোটামুটি গত বছরের তুলনায় এবারে মোটামুটি আলহামদুলিল্লাহ কাস্টমার রেসপন্স ভালো পাচ্ছি। আর ঈদের বেচাকেনাকে সমৃদ্ধ করতে শহরের মার্কেটগুলোতে সার্বিক নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। যাত্রা থেকে শুরু করে যারা মার্কেটিং এ যাবেন তারা যেন সুষ্ঠু সুন্দরভাবে তাদের মার্কেটিং করতে পারেন, নিরাপদে বাসায় ফিরতে পারেন, সে ব্যাপারে আমরা আমাদের বিভিন্ন স্তরে আমাদের পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। ঈদের শেষ সময়টাতে বেচাকেনা আরও জমে উঠবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। 2 দিন ধরে পুড়ছে বনাঞ্চল। বনের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। ভোর থেকে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ। যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। তবে খাল থেকে ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎস পেতে বেগ পেতে হচ্ছে। এর আগে গতকাল শনিবার সকালে বনের টেপার বিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। ওই দিন বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় বন কর্মকর্তা। চাঁদপুরের 8 উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে।
কিন্তু বাজারে দাম কম হওয়ায় উৎপাদন খরচও উঠছে না কৃষকের। তাই ভালো ফলনেও মুখে হাসি নেই তাদের। এমনকি ঋণের টাকা শোধ করতে না পারায় পালিয়ে বেড়াচ্ছেন অনেক চাষি। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরে গত বছর আলুর বাজার মূল্য ভালো পাওয়ায় এবার দ্বিগুণ জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন অনেক কৃষক। ফলনও পেয়েছেন ভালো, কিন্তু আলু বিক্রি করে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। হতাশ কৃষকরা পাওনাদারদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন। গত বছরের চেয়ে এবারের আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু বেচা কেনা নাই। কৃষকরা বলছেন কেউ আলু কিনতে আসছে না, তাই কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবে সেটাই এখন তাদের চিন্তার বিষয়। আলু ফলন ভালোই হয়েছে, এখন কোনো কাস্টমারই নাই। আলু মাঠের ভিতরে হালিয়া দিয়েছি, কোনো বেচা কিনা নাই। বেশি করে করছি হয়তো বা বেশি পামো আশায় এখন আমরা মাঠে আলু লিয়া পড়ে রয়েছি। মিষ্টি মিষ্টি উড়িয়ে আলু খেতি করছি, মনে করেন মাল বেচতারি না, এবার লোকসান যাইব ভালে, পাইকার পত্র নাই। আলু এবারকার বাম্পার ফলন হয়েছে। আলু লেবার আনছি, বদলা কামড়া দিয়া আলু খরচটা হয় না। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আলু উৎপাদন ভালো হয়েছে। সংরক্ষণ করলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে। কিছু সময় বাসাবাড়িতে আলু সংরক্ষণ করে বৈজ্ঞানিক উপায়ে এবং কোল্ড স্টোরেজে, চাঁদপুর জেলার 10টি কোল্ড স্টোরেজ আছে, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে, তাহলে আশা করি চাঁদপুর জেলার কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, তারা তাদের ন্যায্য মূল্য পাবে। এখন পর্যন্ত আলুর যে বাজার মূল্য আছে তাতে কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বাড়িতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলু সংরক্ষণ করে রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় 4652 হেক্টর জমির আলু কর্তন হয়েছে, যার গড় ফলন হচ্ছে 25.57 টন পার হেক্টর। তো আলুর যে উৎপাদন হয়েছে এবং বর্তমানে যে বাজার দর আছে, আশা করা যাচ্ছে কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এবছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 7590 হেক্টর, আর আবাদ হয়েছে 8200 হেক্টর জমিতে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রংপুরে আলুসহ বিভিন্ন সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা কমেছে। একই অবস্থা গরুর মাংস ও ফার্মের ডিমের বাজারে। তবে ঊর্ধ্বমুখী চালের বাজার, প্রতি কেজি মিনিকেট চাল 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রকারভেদে 3 থেকে 5 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন 2-1 দিনের মধ্যে চালের দাম কমতে পারে। এবারে রমজানে নিত্যপণ্য সহ কোনো পণ্যের দামই তেমন বাড়েনি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, বাজারের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। যে ঐতিহ্যবাহী রংপুর সিটি কর্পোরেশনের যে কাঁচা বাজার আছে, এই কাঁচা বাজার থেকে যদি আপনাকে সংবাদ জানাই, এখানে প্রতি বছর কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের এই বাজারগুলো বিভিন্ন পবিত্র রমজান মাস আসলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম হু করে বাড়ে। কিন্তু এবছর কিন্তু কোনোভাবেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দাম বাড়েনি, আছে নিয়ন্ত্রণে। সহনশীল দোকানদার যেটা বলছে যে খুব শীঘ্রই চলে আসবে। আয়োডিন লবণ 30 টাকা, চিকন লবণ 40 টাকা, চিনি 120 টাকা, চিনি দেশি যেটা সেটা 140 টাকা, মুসুর ডাল 130 টাকা,
এবং অ্যাঙ্কর ডাল 65 টাকা, খেসারি ডাল 110 টাকা, মুগ ডাল 180 টাকা, ছোলা 110 টাকা এবং বুট 130 টাকা। প্রত্যেকটা জিনিসেরই দাম কিন্তু এবছর ঠিক আছে। আর রংপুরের যে জেলা প্রশাসক আছে রবিউল ফয়সাল, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেটি বলার চেষ্টা করছেন যে মনিটরিং করার কারণে, বারবার মনিটরিং করার কারণে এবার সিন্ডিকেট ভেঙে গেছে। একজন বিক্রেতা এবং বুট 100। অনলাইনে মিলিয়ন ভিউ অর্জনকারী 10 সহকর্মীকে পুরস্কৃত করল মোহনা টেলিভিশন। শনিবার বিকেলে উৎসাহ, উদ্দীপনা আর আনন্দ ঘন পরিবেশে মোহনা ভবনে 10 জনের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও নগদ অর্থ। এ সময় উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের সিইও বোরহানুল হক সম্রাট, সিও এবং হেড অব মার্কেটিং তসলিম চৌধুরী সহ আরও অনেকে। দেশের বাইরের খবর। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় 44 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখল করেছে সেনাবাহিনী। এদিকে কিউবা, হাইতি, নিকারাগুয়ে সহ বিভিন্ন দেশের 5 লক্ষাধিক অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় 44 বেসামরিক নাগরিক নিহত ও 13 জন আহত হয়েছে। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুর্কিনা ফ্যাসো এবং মালি লাগোয়া কোকোরা শহরে হামলা চালায় ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী ইআইজিএস। সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় দখলে নিয়েছে সেনাবাহিনী। এটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর শেষ সুরক্ষিত ঘাঁটি ছিল বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। যুক্তরাষ্ট্রে 5,30,000 অভিবাসীর সাময়িক বৈধতার মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তালিকায় রয়েছে কিউবা, হাইতি, নিকারাগুয়ে এবং ভেনেজুয়েলার নাগরিকদের নাম। ফেডারেল রেজিস্ট্রার নোটিশে জানানো হয় আগামী 24 এপ্রিল থেকে প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারে সামরিক বাহিনীর বৃহত্তর ভূমিকার অনুমোদন দিয়ে আইন পাশ করেছে ইন্দোনেশিয়া। আশঙ্কা করা হচ্ছে এই আইনের মাধ্যমে বেসামরিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও বাড়তে পারে। আইনটি প্রত্যাখ্যান করেছে দেশটির সুশীল সমাজ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই জেনে নেব পত্রিকার প্রধান শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমরা দেখে নেব প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে লম্বা ছুটিতেও ভোগান্তির শঙ্কা, কারো এজেন্ডা যেন সরকারের কাজের অংশ না হয়। সাংবাদিকতার সুরক্ষায় আইন করার সুপারিশ, ভূ রাজনীতি আওয়ামী লীগকে প্রত্যাবাসন করতে চায়। দৈনিক ইত্তেফাক, এপ্রিল থেকে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা, নেই প্রস্তুতি। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। গণমাধ্যম কমিশন ও ওয়ান হাউস ওয়ান মিডিয়ার সুপারিশ, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল। সমকাল করেছে পুলিশের জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভাটা, সংস্কার প্রস্তাবে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা। এনসিবির প্রস্তাব, ভোটারের বয়স 16, প্রার্থীর 23। বাংলাদেশ প্রতিদিন করেছে রাষ্ট্র সংস্কার করবে সংসদ, রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ। যুগান্তর, ঐক্যের উদ্যোগ নিতে হবে ডক্টর ইউনূসকে, ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্ম। শৃঙ্খলা ফেরেনি পুলিশে, কাটছে না অস্বস্তি, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত। বণিক বার্তা, 2 বছর দ্বিগুণ হয়েছে এসির চাহিদা। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। স্পেশাল ল প্রপোজ টু শিল্ড জার্নাস, বিএনপি স্নেপস প্লয় টু ডিলে দ্য পোলস। শিরোনামগুলো আমরা দেখে নিলাম। আজকের যে শুরুতেই যেটি নিয়ে আমরা আলোচনা করব, বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, দেখতে পাচ্ছি যে রাজনীতিতে উদ্বেগ উৎকণ্ঠা, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতির যে ঘটনা প্রবাহ গত 2 থেকে 3 দিনে, তাতে করে এখন এই যে আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এটা মূলত 5 আগস্ট পরবর্তী সময় থেকেই এক ধরনের আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই গণ আন্দোলনের নেতৃত্বে ছিল, তারা শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের
দাবি করে আসছে এবং সেটা তো যৌক্তিক, কারণ তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেভাবে একটি দল পরাজিত হয়েছে, সেই দলের শীর্ষ নেতৃত্বের বেশিরভাগই দেশের বাইরে চলে যেতে হয়েছে। তারপর থেকে তারা বলছে যে এইরকম গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এরকম পালিয়ে যায় বা যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদেরকে বিতাড়িত হতে হয়, তারা আসলে রাজনীতি করার জন্য আসলে বাংলাদেশে আর মানে কোনো অধিকার থাকে না। এটা তাদের কথা শুরু থেকেই বলে আসছে। তবে এই গত দুদিন ধরে আবার সেটা রাজনৈতিক অঙ্গনে আর বেশি আলোচিত এবং তারা সেটার জন্য আবার রাস্তায় নেমেছে। বিশেষ করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে যে রাজনৈতিক দল আসলো এনসিপি, তারা গতকালকে বিক্ষোভ সমাবেশ করেছে। সেখান থেকে তাদের বক্তব্য আরও স্পষ্ট যে তাদের কোনো কোনো নেতা এমনটা বলছিল যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না করে মাঠ ছাড়বে না। এই ধরনের বক্তব্যগুলো আসছে, অর্থাৎ এনসিপি প্রেশার বিল্ডার হিসাবে তারা মাঠে নেমেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং একই দাবিতে প্রায় ঢাকার বাইরেও বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি সমাবেশ, যদি সমাবেশগুলো সবই এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে ছিলেন তাদের মাধ্যমে এসেছে। অন্যদিকে একই বিষয়ে আবার কোনো কোনো রাজনৈতিক দল ভিন্ন অবস্থানেও আছে। ইস্যুটা এমন যে এটা এখন রাজনৈতিক নিষিদ্ধের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা ছিল তাদের মাঝ থেকেই বেশি আসছে। সেখানে বিএনপি যারা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে, তারা আবার একটু ভিন্ন পথ। তারা বলছে না যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করবে না, করা যাবে না, এরকম বলছে না। তবে বিষয়টা অনেকটা লিবারেল। তারা যে মুক্ত গণতন্ত্র চর্চার যে ধারা সেটা তারা এখনও দেখাচ্ছে। সেখানে বক্তব্যটা এমন, যদি জনগণ যদি মনে করে যে না, হ্যাঁ এই রাজনীতিটা নিষিদ্ধ করার দরকার আছে, জনগণ যদি তাদেরকে ছুড়ে ফেলে তাহলে তারা রাজনীতি নিষিদ্ধ হবে। যদি জনগণ চায় তারা রাজনীতি করবে, নির্বাচন করবে, এরকম অবস্থান বিএনপিতে। একটা বিষয়, জনগণের উপরে যদি ছাড়তেই হয় তাহলে দেখা যেতে পারে যে আওয়ামী লীগের জনসমর্থন এখন কোন পর্যায়ে আছে। ধরে নেওয়া যেতে পারে অভ্যুত্থান পরবর্তী সময় তো আওয়ামী লীগের জনসমর্থন শূন্য করেই থাকার কথা। সারা দেশ থেকে যেভাবে 5 আগস্ট তাদের বিরুদ্ধে নেমে এসেছে মানুষ, তাদের করে তো তাদের জনসমর্থন শূন্য করেই থাকার কথা। সেক্ষেত্রে এনসিপি এই যে দাবিটা তুলছে যে তাদের নিষিদ্ধই করতে হবে, টেস্ট কেস হিসেবে তারা দেখতেও পারে তাদের জনসমর্থনটা কেমন আছে। হতে পারে বিএনপি কিংবা তারা যদি মনে করে না যে অভ্যুত্থানে যেভাবে তারা এই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ, তাতে করে আওয়ামী লীগের কী পরিণতি হবে সেটা জনগণ অথবা রাজনীতিবিদ তারা মিলেই এখন এটা সমাধান করা উচিত। এটাই আমার কাছে মনে হয়। এই উত্তাল বাংলাদেশের চেয়ে একটা আলোচনা করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, জনগণের সঙ্গে এক ধরনের মতামত নেওয়ার কোনো পথ বের করা হোক, সেটা হোক না কেন, যে কোনো এক ওয়েতে হোক, জনগণ কি মতামত চায়, কি দিতে চায় সেটা জানা উচিত আসলে। জি, প্রথম আলো আমরা দেখতে পাচ্ছি একটি শিরোনাম পড়েছে যে সাংবাদিকতার সুরক্ষা আইন করার সুপারিশ। গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। সে ব্যাপারে আপনি কি বলবেন, আপনার মতামত বলেন। সাংবাদিকদের সুরক্ষা আইন, হ্যাঁ সাংবাদিকদের সুরক্ষা আইন, এর পাশাপাশি আরও কিছু সুপারিশ এসেছে যেটা আসলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের জন্য এক ধরনের ভালো কিছু দিক আছে। যেমন সেটার বলা হচ্ছে যারা যে সাংবাদিকের বেতন কাঠামো বলে দেওয়া হয়েছে সেখানে, সেটা যে সবচেয়ে বড় আমাদের জন্য গণমাধ্যমিক কর্মরতদের জন্য সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে। তাদের বেতন কাঠামো ঠিক করে দেওয়া হচ্ছে, নবম গ্রেড ন্যূনতম নবম গ্রেড ঠিক করে দেওয়া হয়েছে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা আমরা দেখেছি, হ্যাঁ স্নাতক হতে হবে। দেখেছি যে আমরা এমনও অনেক গণমাধ্যম যদি এমন হয় যে সেখানে ধরুন শিক্ষার গণমাধ্যম হয় একটি জাতির আয়না, সেই সাংবাদিকের কথাই আসলে একটা জাতিকে উদ্বেলিত করে, জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে একজন সাংবাদিক কিংবা একটা মতান্তর একটা গণমাধ্যম হয়ে ওঠে। সেই সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্ধারণ করে দেয়া, এটা অবশ্যই একটি সাধুবাদ এবং সঙ্গে বেতন কাঠামো এবং আরও অনেক কিছু বিষয় আছে। এক মিডিয়া এক হাউস, এক ব্যক্তির একটি মিডিয়া বেশি থাকতে পারবে না। এই সবগুলো সুপারিশ যদি বাস্তবায়ন হয় সেটা অবশ্যই গণমাধ্যমের জন্য একটি আশার দিক হতে পারে। গণমাধ্যমগুলো তাদের যে নীতি কাঠামো থাকবে সেই নীতি কাঠামোর ভিতরে চললে মালিকপক্ষ তাদের সেই নীতি কাঠামোর ভিতরে আসবে, সাংবাদিকরা তাদের প্রাপ্যতা ন্যায্যতা সব কিছু এবং মালিকপক্ষ তাদের সব প্রাপ্যতা ন্যায্যতা যদি ফিরে পায় অবশ্যই গণমাধ্যম ভালো একটি জায়গায় পৌঁছতে পারবে। জি, নাসিরউদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি মেরামতের হিড়িক, ত্রুটিপূর্ণ পরিবহনগুলোই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা।
সারা দেশে জমজমাট ঈদের কেনাকাটা, বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে উপচে পড়া ভিড়। বেশি চাহিদা ভারত ও পাকিস্তানি পোশাকে। এখনো নেভেনি আগুন, দুদিন ধরে পুড়ছে সুন্দরবন। পানির উৎস দূরে থাকা নির্বাপনে বেগ পাচ্ছে ফায়ার সার্ভিস। এবং চাঁদপুরে আলুর বাম্পার ফলনের পরও কৃষকের মাথায় হাত। বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচ উঠছে না, ঋণ শোধ নিয়ে দুশ্চিন্তায় চাষি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।